আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস। আজকে থেকে আমরা আমাদের কেমিস্ট্রি জার্নি শুরু করতেছি। সো আজকে থেকে হচ্ছে আমরা আমাদের কেমিস্ট্রি জার্নি শুরু করতেছি। আজকে আমাদের সরি, জার্নি শুরু করতেছি বলতে ভুল হবে। অ্যাকচুয়ালি আমার সাথে তোমাদের জার্নি শুরু হচ্ছে। তোমাদের এর আগে কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 1 তোমাদের শিহাব ভাইয়া নিয়েছিল, রাইট? মোস্ট প্রবাবলি। সো আজকে থেকে হচ্ছে আমার সাথে তোমাদের কেমিস্ট্রি জার্নি শুরু হবে। এখন থেকে হচ্ছে আমি তোমাদের কেমিস্ট্রিগুলো সব কিছু ডিল করবো ইনশাল্লাহ। তোমাদের A to Z সব কিছু কেমিস্ট্রি আমি ডিল করবো ইনশাল্লাহ। অ্যান্ড তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে সব কিছু আমাকে বলবা, কেমিস্ট্রি রিলেটেড। হোপফুলি আমি সব কিছু সলভ করে দিব। তোমাদের SSC ভাইয়া কিন্তু আমি হচ্ছে তোমাদের মুনিম ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি সিএসসি ডিপার্টমেন্টে। আমি কিন্তু ভাইয়া তোমাদের আহ, তোমাদের এসএসসি এসএসসি প্লাস এইচএসসি বোথ হচ্ছে আমি কেমিস্ট্রি নিই তোমাদের, বোথ দুইটাই, এসএসসি এবং এইচএসসি দুইটাই আমি তোমাদের জন্য কেমিস্ট্রি সাবজেক্টটা দেখে থাকি। সো তোমরা তোমাদের কে কে জয়েন করছো একটু বলো, দেন হচ্ছে কি আমি আমার ক্লাসটি স্টার্ট করতেছি। তোমাদের তোমাদের এসএসসি। আচ্ছা, আরিশা লিখছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আরিশা, কি অবস্থা তোমাদের? কেমিস্ট্রি ক্লাসে দেখে আমাকে কেমন লাগতেছে বলো? ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ নেই, আর হচ্ছে এখানে জাস্ট কেমিস্ট্রিটা নিব। হোপফুলি আর কিছু নিব না। দেন আদার্স। আচ্ছা, তোমরা জয়েন হয়ে যাও, গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে। দেন আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। সো আরিচা, তোমাদের পড়াশোনা কি অবস্থা? তুমি দেখলাম এইচএসসি না সরি এসএসসি ম্যাথগুলো গ্রুপে করছো, সো খুবই ভালো হয়েছে নোটগুলা। হোপফুলি কন্টিনিউ করবা। অ্যান্ড তোমাদের গ্রুপে মাত্রই লিঙ্ক দেওয়া হয়েছে, সো তোমরা খুব দ্রুত জয়েন করে ফেলো। তোমরা জয়েন করে ফেললে আমি হচ্ছে আমার ক্লাসটি স্টার্ট করব। ওকে। আচ্ছা, সো আজকে থেকে আমাদের কেমিস্ট্রি স্টার্ট হবে। অ্যান্ড কেমিস্ট্রির আমরা হচ্ছে স্টার্ট করবো পদার্থর অবস্থা দিয়ে। পদার্থ অবস্থা এটা হচ্ছে আমাদের কি চ্যাপ্টার নাম্বার 2। সো চ্যাপ্টার নাম্বার 2 দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করবো। আমাদের স্টার্টিং চ্যাপ্টার হচ্ছে পদার্থের অবস্থা। সো হোপফুলি তোমরা পুরো ক্লাস পর্যন্ত থাকবে। অ্যান্ড হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ক্লাস শেষে প্রাইস থাকবে। সেটা হচ্ছে তোমাদের আজমল ভাইয়া বলবেন। ক্লাস শেষে তোমাদের জন্য কি প্রাইস থাকবে, যারা হচ্ছে খুব ভালো পারফর্ম করো তোমাদের মধ্যে তাদের জন্য। বুঝতে পারছো? এটা কি আমাদের ক্লাস শেষে দেওয়া হবে। বুঝতে পারছি, ক্লাস শেষে দেওয়া হবে। সো হোপফুলি তোমরা আমার কথা বুঝতেছো। তোমরা কে কে জয়েন করছো আমি দেখি। আমি আর 2 মিনিট ওয়েট করবো, দেন হচ্ছে আমি আমার ক্লাসটা স্টার্ট করবো। সো তোমরা একটু ফার্স্ট অ্যাসাপ জয়েন করে ফেলো। স্যার, শুনে ভালো লাগলো আপনি আমাদের কেমিস্ট্রি নেবেন। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রিটা নিব, তোমাদের কেমিস্ট্রি নিব আর হচ্ছে জেনারেল ম্যাথ নিব। সো হোপফুলি তোমরা কেমিস্ট্রি নিয়ে খুব বেশি পেইন খেতে হবে না। তোমাদের কেমিস্ট্রি জার্নিটা একদমই সহজ করে দিব। লিটারেলি মানে যতটা সহজ করা যায় ততটাই আমি সহজ করে দিব। অ্যান্ড কোয়েশ্চেন সলভ থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আমি করে দিব। সো হোপফুলি আর প্রবলেম হবে না, আশা করি কেমিস্ট্রি নিয়ে তোমাদের কারো কি কোনো প্রবলেম থাকবে না। সো এটা হচ্ছে আমার প্রেডিকশন। আচ্ছা, এখন হচ্ছে তোমরা এখন সবাই জয়েন করো নি, সো সবাই একটু জয়েন করে নাও, দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, তারপর বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা সবার? আরিশা, তোমাদের পড়াশোনার কি অবস্থা? তোমাদের স্কুলের মিড এক্সাম কবে হবে? যারা 10-এ আছো তোমাদের হচ্ছে
প্রি টেস্ট কবে হবে সব কিছু আমাকে বললো। হোপফুলি ওই বেসিস করে আমরা হচ্ছে পড়াশোনাটা আগাবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকে থেকে আমাদের কেমিস্ট্রি জার্নি শুরু, সো আমি স্টার্ট করি আমাদের পড়াশোনা। ওকে, সো দেখো আজকে হচ্ছে আমরা আমাদের পার্ট নাম্বার ওয়ানে আমরা পড়বো হচ্ছে কণার গতি তত্ত্ব। কণার গতি তত্ত্ব, আমাদের কণার কি কি ধরনের কি কি ধরনের গতি ওর থাকে। কণার তো বুঝো, কণা বুঝো ব্যাপারটা। ধরো একটা পরমাণুর মধ্যে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে কি বলা হয়, কণা বলা হয়। সেই কণার কি কি ধরনের গতি থাকতে পারে বা এগুলোর হচ্ছে মুভমেন্টটা কিভাবে কিভাবে হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে অ্যাকচুয়ালি পড়াশোনা করবো। পড়াশোনা কি করব, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিভাবে মুভ করে, দ্যাটস ইট। বেশি কিছু বোঝা লাগবে না, জাস্ট এই মুভমেন্ট যে করে ধরো এই যে ধরো আমাদের এখানে বাতাস আসছে না, সো বাতাসগুলোকে মুভ করতেছে না। ধরো এই যে এখান থেকে আমাদের আমাদের কি হাওয়া দিতেছে, লাইক আমরা যেন ঘামিয়ে না যাই। সো এই যে গরমের সময় এই যে হাওয়াগুলো আসতেছে, সো হাজার হাজার ছোট ছোট কণাকে আমাদের দিকে আসতেছে না, যেগুলোকে অনেকটা বাতাস হয়ে আসতেছে, তাই না বলো? যেগুলোকে অনেকটা বাতাস হয়ে আসতেছে, বুঝতেছো? ওকে, সো এই রিজনগুলোর কারণে আমরা হচ্ছে আমাদের কণাগুলোর যে মুভমেন্ট, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 2-তে এটা আছে, আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? সো আমি একটু স্টার্ট করি, দেন হোপফুলি তোমরা বুঝতে পারো। আচ্ছা বলছো আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক আছে। তোমাদের আজকে একটু উপস্থিতি কম, কেন সেটা বলতে পারি না, আজকে সবাই ক্লাসে তেমন স্টুডেন্ট নাই। আর সমস্যা নেই, আমি পড়িয়ে যাই, তোমরা যারা যারা পরে আসবা, যারা যারা রেকর্ডেড দেখবা, ক্লাসটা মনোযোগভাবে করবা। হোপফুলি আমার কেমিস্ট্রি ক্লাসে তোমাদের প্রবলেম হবে না, সব কিছু বুঝবা হোপফুলি। বাট ফ্যাক্ট ইজ, নোট ডাউন করতে হবে। আমি যা যা এখানে বলতেছি, যা যা লেখা আছে, সব কিছু ট্রাই করবে একটু লিখে রাখতে, একটু জাস্ট নোট ডাউন করে ফেলতে পারা যাবে। এটা খুব আহামরি কঠিন কিছু না। অ্যান্ড আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা ক্লাস শেষে প্র্যাকটিস, আমাদের লেকচার নোটটা দিয়ে দিব, ওইটা রিভিশন দিবা। ক্লাস শেষে আবার একটা রিভিশন দিবা। স্টুডেন্ট কি করে, ধর আজকে তোমাকে পড়ায় ফেলছি আমি, তুমি সব নোট করছো, ক্লাস শেষ রেখে দিবা না, এটা করবা না। তুমি করবা কি, পুরো ক্লাসটা শেষ হলো তোমার, 5টা মিনিট ব্রেক নিবা, পুরো লেকচার শিটটা আবার একবার রিভিশন দিবা। তুমি কিন্তু মাত্রই পড়ছো, তোমার ব্রেন কিন্তু জানে তুমি কোনটা কি বলে, তাই না? সব কিছু কিন্তু তোমরা জানো, বাট স্টিল তুমি জানবা, দেন তুমি আবার একটু রিভিশন দিবা ক্লাস শেষে, যে আচ্ছা হ্যাঁ কি কি পড়লাম আমি 1 ঘন্টা আগে, ওই জিনিসকে একটু রিভিশন দিই। তাহলে কি হবে, তোমার ব্রেনটা ইনস্ট্যান্ট রিকল পাবে, যেটা কি তোমার এই যে আমরা ছোট ছোট ব্যাপার যেগুলো আমরা বুঝলাম, এগুলো আরো স্ট্রংলি মনে থাকবে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। সবাই অনেক পড়াশোনা করে, সবাই 10-12 ঘন্টা পড়ে, কিন্তু কিছু ছেলে মেয়ে কিন্তু ভালো করে। কেন ভালো করে? যাদের হচ্ছে এই রিকল সিস্টেমটাও খুব স্ট্রং। বুঝতে পারছি? ওকে স্যার, আমাদের 6 তারিখ হলে প্রি টেস্ট, স্যার আমাদের আর 6 এক্সাম হলে প্রি টেস্ট শেষে। কি লিখছো, 6টা এক্সাম বাকি লিখছো নাকি? বুঝিনি কথাটা। ঠিক আছে, আমি পড়ে যাই, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের, আমি তোমাকে যে স্ট্র্যাটেজিটা বলছি, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে বললো আমাকে, বুঝতে হবে, বুঝছো? কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কারণ পড়াশোনা তো সবাই করে, সবাই ভালো ভালো টিচারের কাছে পড়ে, বাট কিছু ছেলে কিন্তু ভালো করে, রাইট? আচ্ছা, সো দেখো আমাদের এটা একটু প্ল্যানিং নিয়ে একটু পড়াশোনা করবো। আগে পড়াশোনা না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমরা জাস্ট দেখাবো যে এই চ্যাপ্টারটা আমাদের কিরকম ইম্পর্টেন্ট। যেমন এটা আমাদের 2024 সালে সিকিউ আসছে 8টা, হিউজ, রাইট? অনেক এমসিকিউ, অনেক সিকিউ আসছে। দেন হচ্ছে আমাদের এমসিকিউ আসছে প্রায় 14টা। তারপর আমাদের 2022-এ সিকিউ আসছে 8টা, প্রায় 8-9টা, কিন্তু এই যে 2020-এ আসছে 11টা। সো ভালো একটা নাম্বার কিন্তু সিকিউ এমসিকিউ এই চ্যাপ্টার থেকে কি আসে। বুঝতে পারছি? এই চ্যাপ্টার থেকে ভালো একটা এমসিকিউ বা সিকিউ এই চ্যাপ্টার থেকে কি আসে। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা যখন স্টার্ট করতেছি, সো আমাদের চ্যাপ্টারটা কি ভালোভাবে শিখতে হবে। কারণ কি, যেন আমরা এই অ্যান্সারগুলো যে করবো, এগুলো যেন খুব স্ট্রংলি অ্যান্ড খুব বিশ্বাসের সাথে করতে পারি। বুঝতে পারছি? সো দেখো, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো প্রতিটা স্লাইডের উপরে তোমরা যখন স্লাইডটা পেয়ে যাবা, স্লাইডের উপরে দেখো এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। এখানে পার্ট 2 লেখা, এগুলো সব কিছু হবে তোমার পার্ট 1। বুঝছো? এটা একটু কনসিডার করো, নেক্সট দিন থেকে জিনিসটা আই হোপ ফিক্স করে ফেলবো আমি। সো এটা একটু এখানে প্রবলেম, ওকে সমস্যা হবে না, আই হোপ তুমি বুঝতে পারবো যে আজকে পার্ট 1, কারণ এখানে মেইন স্লাইডে লেখা আছে পার্ট 1, এটা পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব। সো এটা ইস্যু হবে না। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের কণার গতি তত্ত্ব নিয়ে। সো আমরা যদি একটু স্টার্ট করি, দেখো ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাপারটা আমি তোমাদের এক্সপ্লেন করবো সেটা হচ্ছে, পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। একে অপরকে কি আকর্ষণ করে? ধরো আমি কথা কথা এখানে কিছু কণা আছে, 3-4টা কণা আছে, সেই কণাগুলো কিন্তু একটা একটাকে আকর্ষণ করে। বুঝতে পারছো? এগুলোকে একটা একটাকে আকর্ষণ করে। কারণ কি, ধরো আমি কথা কথা আমাদের এই যে কলমটা কি একসাথে আসছে না? পুরো কলমটা স্ট্রংলি আসছে না, বলো?
স্ট্রংলি থাকার কারণ কি? এখানে যদি ধরো প্রতিটা কণা সবার সাথে সবাইকে আকর্ষণ করে একসাথে লেগে আছে, দ্যাটস কি জিনিসটা স্ট্রংলি আছে, তাই না? এখন যদি তোমাকে বাতাস এনে দিই, সো বাতাসের কণাগুলোকে একটার সাথে একটা লেগে আছে বলো? অবশ্যই না। সবার সাথে সবাই ওইভাবে আকর্ষিত হচ্ছে না, একসাথে লেগেও নাই। দ্যাটস কি জিনিসগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক অনেক কম হবে। বুঝতে পারছি? সো এখানে দেখো, এখানে বলছে আকর্ষণ করে ফাইন পদার্থের কণাগুলো একে অপরকে আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক আন্তঃপারমাণবিক একে একে কি বলে? একে বলে আন্তঃআণবিক শক্তি বলে, একে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এই যে একটা তোমার এই যে ধরো এই যে কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে আকর্ষণটা, এটাকে কি বলে? এটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। যেমন ধরো তুমি যদি চিন্তা করো, এই যে ধরো আইসের কথা চিন্তা করি আমরা, দেখো এই যে আইসে কিন্তু একটা কণার সাথে কি সবগুলো কণার সাথে সবাই কি আকর্ষণ ফিল করতেছে, দ্যাটস কি সবাই একসাথে লেগে একটা কঠিন পদার্থ তৈরি করতে পারে। বুঝতে পারছি? যেমন এইটা থেকে কি এটা একটু কি একটু সফটার না? পানিগুলো এর মধ্যে কি আকর্ষণ আরেকটু কম, দ্যাটস কি মুভমেন্ট করতে পারে। অ্যান্ড এটা থেকে কি বায়বীয়, এটা কি আরো বেশি কম না? এখানের মধ্যে কি আরো বেশি মুভমেন্ট করতে পারে না, রাইট? বুঝতে পারছো? সো হোপফুলি থিমটা বোঝাতে পারছে তোমাদের। আর এখানে যে জিনিসটা ড্র করা আছে এটা হচ্ছে তোমার তিনটা সাইড, তিনটা পয়েন্ট অফ ভিউ পানির। কিসের? পানির। যেমন ধরো এই যে শুরু দেখো, এখানে কি আছে? আইস আছে না? এই আইসকে যদি তুমি একটু টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার বাড়ালে কি হবে? এটা হচ্ছে তোমার পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। দেন তুমি যদি পানিকে আবার টেম্পারেচার বাড়াও, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বায়বীয় হয়ে যাবে। কি হয়ে যাবে? বায়বীয় হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, আচ্ছা, ও লিখছো যে আমাদের 6টা এক্সাম হলে প্রি টেস্ট শেষ। ভালোই তো, তাহলে তো তোমাদের বেশি দিন নাই আর, তাই না? অনেকটা পথ হয়ে গেছে। সো আমাদের এই কোর্সটা তোমাদের এসএসসি এক্সামের আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো নো ওয়ারিস, এর আগে আমরা সিলেবাস শেষ করে ফেলবো। দেন দেখো, আমাদের এখানে কি ছিল? শুধু বরফ ছিল না? বরফ মানে কি? এটা পানি দিয়ে তো তৈরি, তাই না? সো এটা মানে হচ্ছে H2O। এটা হচ্ছে তোমার পানির সংকেত। দেন এই পানিটাকে যখন আমরা টেম্পারেচার দিব, তখন এটা কি হয়ে যাবে? এটা পানি হয়ে যাবে না? এটা কিন্তু পানি, বাট এটা আমাদের যেহেতু কঠিন, এই জন্য এটাকে কি বলে? আমরা আইস বলি, তাই তো? আইস বলি। এখন এই আইসকে যখন আমরা একটু কি করব, টেম্পারেচার দিব, তখন কি এই যে H2O এখানে যে পানি হয়ে যাচ্ছে, এটাও তো H2O, তাই না? এটাও কি H2O? H2O সংকেত কি চেঞ্জ হবে? এখানেও পানি, এখানেও পানি, শুধু এখানে কি একটু আইস, এখানে কি এই জিনিসটা ওয়াটার হয়ে গেছে। বুঝতে পারছি? দেন এই পানিকে যখন আমরা আবার টেম্পারেচার দিব, তখন এটা কি হয়ে যাবে? বায়বীয় হয়ে যাবে না? এয়ার হয়ে যাবে না? এয়ার হয়ে যাবে না? সে এয়ার হয়ে গেল। এয়ার, আমরা যে বাতাস যে পাচ্ছি, ধরো পানিকে বাষ্প করে যে তুমি একটা বাষ্পীভূত একটা পানি পাবা, একটা বাষ্পীভূত একটা বায়ু পাবা, ওইটার মধ্যে কি অন্য কিছু থাকবে না? পানি থাকবে, অবশ্যই পানি থাকবে, তাই না? এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে হচ্ছে পানি থাকবে। এটা H2O থাকবে, এর মধ্যে অন্য কিছু যাবে না। যেমন ধরো তোমরা দেখছো না চুলা? চুলা দেখছো তোমরা? ধরো এখানে, ধরো এই হচ্ছে আমাদের চুলা। So, এর মধ্যে ধরো তোমার ওয়াটার আছে, কি আছে এর মধ্যে? এর মধ্যে ধরো তোমার কথা কথা পানি আছে। ধরো এর মধ্যে এই পানি আছে, হ্যাঁ। দেন এই পানিগুলো কি হবে জানো? এই পানিগুলো যখন তুমি এখানে টেম্পারেচার দিবা, যখন তুমি কি দিবা, যখন তুমি যে টেম্পারেচার দিবা, যেটা হচ্ছে চুলা, যখন তুমি টেম্পারেচার দিবা, তখন কি পানিগুলো এইভাবে উড়ে উড়ে চলে যাবে না? উড়ে উড়ে চলে যাবে না বলো? পানিগুলো কি উড়ে উড়ে চলে যাবে না? সো এখানে বুঝার যে ব্যাপারটা, এই যে ভিতরে যাচ্ছিল এইটাও পানি, H2O, আর যেগুলো উড়ে উড়ে যাচ্ছে এগুলো কিন্তু পানি উড়ে যাচ্ছে, অন্য কিছু উড়ে যাচ্ছে না। বুঝতে পারছো? সো এই যে আইস যখন থাকে এটাও পানি, যখন এটা পানি হয়ে যায় সেটাও পানি, যখন আমরা কি এটা আমাদের জলীয় বাষ্পে পরিণত করে ফেলি সেটাও কি পানি হবে। আই হোপ বুঝাতে পারছি তোমাদের। বুঝতে পারছো বাচ্চারা? হোপফুলি বুঝাতে পারছি। দেন নেক্সটে চলে যাই আমরা। এই স্লাইড যদি হয়ে থাকে তোমাদের, তো আপনি নেক্সটে চলে যাই। দেখো এখানে এই জিনিসটা আবার আবার বলা, আমাদের পদার্থের অবস্থান তিনটা টাইপের হইতে পারে। ফার্স্ট অফ অল, ইট শুড বি হার্ড, আই মিন কঠিন, অ্যান্ড এটা লিকুইড হতে পারে, সেটাকে আমরা তরল বলি বাংলায়। অ্যান্ড এটা কি আমাদের এয়ারও হতে পারে, যেটাকে আমরা বাংলায় কি বলি? বায়বীয় বলি। সো তিনটা ফর্মে আমরা দিতে পারি, এইটা এইটা এইটা, সব কিছু পসিবল। এখন কঠিনের একটা এক্সাম্পল কি? ধরো আইস। আর তরলের এক্সাম্পল কি? ধরো আমাদের রিয়েল এক্সাম্পল হচ্ছে ওয়াটার, রাইট? তিনটা ফর্মই পাওয়া যায়। দেন আমাদের বায়োবেট এক্সাম্পল কি? ধরো তোমার বায়ু বা গ্যাস বা
গ্যাস, পানি তো গ্যাস হয় না ইউজুয়ালি, সো এভাবে ধরতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পদার্থের অবস্থাগুলা, বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের পদার্থের অবস্থাগুলো। ওকে, তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে জানাও, হোপফুলি বুঝতে পারতেছো। সো কেমিস্ট্রির এই টার্মগুলো খুবই খুবই ইজি, মানে যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তোমরা জাস্ট আমাকে একটু বলবো কমেন্টে, আমি হোপফুলি আবার রিপিট করে দিব। আহামরি কিছু প্রবলেম, মানে আহামরি কিছু কঠিন কিছু নাই, বুঝতে পারছো? তোমরা যখন এই কেমিস্ট্রি পড়ে, তোমরা যখন এইচএসসি কেমিস্ট্রিতে যাবা, কোথায় যাবা? এইচএসসি কেমিস্ট্রি, তখন এখন যা তোমরা পড়তেছো না, এটা হচ্ছে তোমাদের 10%। তখন ওইখানে যে দেখবা যে 100%, বুঝতে পারছো? প্রায় 90% আপ হবে। কত পার্সেন্ট? 90% আপ হবে, হিউজ। মানে ধরো এখানে সিলেবাস যদি ধরো তোমার, কথা কথা তোমাকে যদি আমি দেখাই, ধরো এতটুকু তোমার এখনকার সিলেবাস, এটা ধরো এসএসসি। সো তোমরা যখন এইচএসসি তে যাবা, সো এটা অলমোস্ট 10 টাইম বিগার হয়ে যাবে, বুঝতে পারছো? 10 টাইম বিগার হয়ে যাবে। সো আমাদের এই যে ভিত্তিটা যত আমাদের স্ট্রং হবে, তত আমরা ভালো উপরে যে ভালো রেজাল্ট করতে পারবো, বুঝতে পারছি? যত আমরা ভিত্তি স্ট্রং করতে পারবো তত আমরা ভালো উপরে যে করবো। তো এটা এটা নিয়ে কি অ্যাফ্রেড হবে না, কারণ সবাই কিন্তু এখানে যে বড় সিলেবাস নিয়ে ফেস করে এক্সাম ভালো রেজাল্ট করতেছে, সো ইটস পসিবল। বা কথা হচ্ছে তোমরা যত আগে থেকে প্রিপেয়ার থাকবা তত ভালো। এই জন্য আমি তোমাদের রিয়েলিটি চেক দিলাম, যেটা এতটাই বেশি তোমরা জেনে রাখা ভালো তোমাদের জন্য, বুঝতে পারছো? আচ্ছা, তারপর যদি যাই আমি, মুছে দিই দাও। আচ্ছা, ওকে। সো এই স্লাইডটা হোপফুলি বুঝাতে পারছি তোমাদের। দেন দেখো, আমি যেটা মাত্র বললাম ওই জিনিসটা এখানে একটা ছবিতে ছবিতে ড্র করানো। সো আমাদের হচ্ছে পানির কিছু স্টেট বলা হয়েছে, যেমন ধরো তোমার এখানে কিছু আইস ছিল, কি ছিল এটা? আইস। এই আইস কি হয়ে যায়? আইস হয়ে যায় তোমার পানি, ওয়াটার হয়ে যায়। এই ওয়াটার কি আমার সার্কেলে কি হয়ে যায়? সার্কেল হয়ে তোমার এয়ার হয়ে যায় বা জলীয় বাষ্প হয়ে যায়। দেন এই এয়ারগুলোকে তুমি আবার কি কনজার্ভ করে একসাথে করে কি করতে পারবা? চাইলে আবার আইস করতে পারবা, বা আবার চাইলে কি ওয়াটারটা থেকেও আইস করতে পারবা, এটা থেকেও কি আইস করতে পারবা, বুঝতে পারছি? মানে একটা থেকে একটাতে যাওয়া পসিবল, বুঝতে পারছি? মেইন ব্যাপারটা হচ্ছে তোমার, তুমি আইস থেকে চাইলে ওয়াটারে যেতে পারবা। দেখো আমি এটা মুছে দিই। এই ছবিটার মেইন যে কথাটা সেটা আমি একটু বুঝাই দিই তোমাদের। এখানে মেইন যে ব্যাপারটা এখানে, তুমি চাইলে আইস থেকে ওয়াটারে যেতে পারবা, জানি আইস থেকে ওয়াটার যেতে পারবো। আবার চাইলে তুমি ওয়াটার থেকেও কি আইস বানাতে পারবা, বুঝতে পারছি? আবার চাইলে তুমি ধরো তোমার ওয়াটার থেকে কি করতে পারবা? ওয়াটার থেকে জলীয় বাষ্প বানাতে পারবা। আবার চাইলে যদিও জলীয় বাষ্প থেকেও কি তুমি একসাথে করে জিনিসটাকে কি ওয়াটার বানাতে পারবা, বুঝে গেছে? ওয়াটার মানে পানি বানাতে পারবা, তরল বানাতে পারবা। দেন আবার চাইলে তুমি কি জলীয় বাষ্প যেটা থাকবে আমাদের, সেটা থেকেও কি তুমি চাইলে আইস বানাতে পারবা। আবার চাইলে কি তুমি আইস থেকেও একদম ডিরেক্টলি এতটাই বেশি টেম্পারেচার দিবা যেন ডিরেক্টলি সেটা কি আমাদের জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়, বুঝতে পারছি? আচ্ছা, তোমরা যারা টেনের আছো তোমাদের কাছে তো মনে হয় চ্যাপ্টারগুলো অলরেডি কমপ্লিটেড, হোপফুলি থাকার কথা। ওকে, তো এখানে যদি আমি একটু কিছু ইনফো অ্যাড করি, আমাদের এখানে অ্যাড করে দিই। দেখো, আমাদের যখন তোমার আইস থেকে যখন পানিতে রূপান্তরিত হয়, তখন এই যে রূপান্তরটা হবে এটা হচ্ছে 0 ডিগ্রিতে। দাঁড়ো, এই যে রূপান্তরটা হয় না, এটা হচ্ছে তোমার 0 ডিগ্রিতে। 0 ডিগ্রি সেলসিয়াসে যদি পাই, আমাদের আইসটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যায়, তখন হচ্ছে কি আইস থাকবে না, সেটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? পানিতে রূপান্তরিত হয়ে যাবে। 0 ডিগ্রি, জিরো জিরো, আমাদের কিন্তু ইউজুয়ালি জিরো থাকে না তখন। জিরো যদি কম হয় তাহলে কিন্তু আইসই থাকবে, -1 -2, যেগুলো আমাদের ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে। যখন আমরা এটা জিরোতে আমাদের নর্মাল টেম্পারেচার আনা শুরু করব, তখনই কি এটা আস্তে আস্তে গলতে শুরু করে কিসে পরিণত হবে? পানিতে পরিণত হয়ে যাবে, সিম্পল। দেন আমাদের পানি থেকে এটা কখন বায়বীয় হবে? কখন হবে? যখন এটাকে আমরা কত টেম্পারেচার দিব? 100 টেম্পারেচার দিব। কত টেম্পারেচার? 100 ডিগ্রি সেলসিয়াস যখন আমরা টেম্পারেচার দিব, তখন সেটা কি পানি থেকে বায়বীয় মানে জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে, বুঝতে পারছো? যখন আমরা পানিকে 100 ডিগ্রি টেম্পারেচার দিব, 100 ডিগ্রি, আমরা ধরো আমাদের বাসায় না, ধরো আমাদের ঢাকা শহরে, তোমরা অনেকে ঢাকার বাইরে থাকতে পারো, ধরো আমাদের ঢাকায় ইউজুয়ালি টেম্পারেচার কত থাকে বলতে পারবা? ইউজুয়ালি টেম্পারেচার ধরো তোমার 32, 35, 20, শীতের সময় একটু কম থাকে, 22, 23, ধরো অনেক সময় যখন প্রচুর গরম থাকে তখন 40 থাকে। কত থাকে? 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, রাইট? 40 ডিগ্রি সেলসিয়াস থাকে। সো 40 ডিগ্রি
দেখতে আমরা প্রচুর গরম লাগে না আমাদের, বাট আমাদের যখন পানি থেকে যখন আমরা গ্যাস নিতে চাবো, গ্যাস মানে বায়বীয় বা জলীয় বাষ্প নিতে চাবো, তখন সেটাকে কত 100 ডিগ্রি দিতে হবে। বুঝতে পারছো? এত বেশি তাপমাত্রা দিলে সেটা শুধুমাত্র কি হতে পারে, পানি থেকে গ্যাসে পরিণত, সরি জলীয় বাষ্পে পরিণত হতে পারবে। বুঝাতে পারছি? তুমি একটু আমাকে জানো তো বুঝাতে পারছি কিনা, দেন যাই আমি। আচ্ছা, দেখো এখানে জাস্ট সবগুলো একটু ভিজুয়াল করানো তোমাদের জন্য, যে এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে আমাদের তরল, আর এটা কি বলবো, এটাকে বলবো আমরা গ্যাস। জাস্ট ভিজুয়াল করার জন্য। তো তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানো তো বাচ্চারা, যারা যারা ক্লাসে আছো তোমরা একটু রেসপন্স করো। আচ্ছা, এখানে এখানে যদি একটু অন্য একটা টপিক নিয়ে তোমাদের জন্য আলোচনা করে দিই আমি, সেটা হচ্ছে তোমার আন্তঃআণবিক একটা ব্যাপার নিয়ে যদি আমি আলোচনা করে দিই তোমাদের জন্য। ওকে, সো এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করি, এখানে আমি যদি তোমাদের জন্য দুই একটা সার্কেল আঁকি, একটু কাজ চেঞ্জ করে নিই, একটা সার্কেল, একটা সার্কেল, ওকে, তাই তো। ওকে, দেখো তিনটা সার্কেল আঁকলাম আমরা। তিনটা সার্কেল কিসের জন্য বলতে পারবা? এখন এই তিনটা সার্কেলে আমরা ধরো একটা কাজ করি, আমাদের তিনটা সার্কেলের মধ্যে তিনটা ধরনের কিছু পরমাণু কণা দিই। ধরো এখানে কি সলিড না, সলিড তো মানে কি সবকিছু একসাথে লেগে থাকবে না, এই জন্য আমি কি করবো, এখানে ধরো কিছু কণা দিব, ধরো এই কণাগুলো এইভাবে দিলাম, ধরো কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, ধরো এখানে কিছু কণা দিই, দেখো দেখতে পাচ্ছ কণাগুলো কি একটার সাথে একটা লেগে আছে না? একটা কণা কি একটার সাথে কি আছে, কিভাবে আছে, লেগে আছে না? কণাগুলো একটার সাথে একটা, একটা কণা কি একটার সাথে অনেকভাবে কাছাকাছি লেগে আছে, তাই না? তার মানে কি এখানে কি বলতে পারি, কঠিন পদার্থে কি আন্তঃআণবিক আকর্ষণ কি কম না? আন্তঃআণবিক আকর্ষণ কম, আন্তঃআণবিক আকর্ষণ কম, তাই তো? আন্তঃআণবিক কি আকর্ষণ কম, কারণ কি ওর দেখো সবগুলো পরমাণু কণা একটার সাথে একটা কি লেগে আছে খুব কাছাকাছি, খুব কি কাছাকাছি, তাই না? আন্তঃআণবিক আকর্ষণ খুব কম, আন্তঃআণবিক আকর্ষণ কি, সরি সরি, আমি ভুল বলে চলেছি একটা জিনিস, আন্তঃআণবিক আকর্ষণ কম না, আকর্ষণ অনেক বেশি। কারণ দেখো ওরা কি একসাথে অনেক কাছাকাছি না? একটা মিনিট আমি জাস্ট বলি, ধরো এই যে এটার সাথে এটা কি, ওর সাথে ও কি খুব কাছাকাছি না, খুব কাছাকাছি না, খুব কাছাকাছি না ওরা? সো ওদের মধ্যে কি আকর্ষণ অনেক বেশি না? যদি আকর্ষণ কম থাকতো তাহলে কি ওরা দূরে সরে যেত না? খুব বেশি আকর্ষণ বলে কি ওরা একসাথে কাছাকাছি, রাইট? বুঝতেছো ব্যাপারটা? সিম্পলি ভাবো, ওদের মধ্যে খুব আকর্ষণ, দুইটা চুম্বক, তাহলে কি ওরা একসাথে থাকবে না? তাই তো। আর যদি ওদের মধ্যে আকর্ষণ নেই তাহলে কি ওরা দূরে সরে যাবে না? সিম্পল অ্যাজ দ্যাট, এটাই বলছে এখানে। সো ওদের মধ্যে কি খুবই বেশি আকর্ষণ, কি খুবই বেশি আকর্ষণ এক্সিস্ট করে। বুঝতে পারছো? ওদের মধ্যে খুবই বেশি আকর্ষণ এক্সিস্ট করে। ধরো ধরো এখানে আকর্ষণ অনেক বেশি, আকর্ষণ কি অনেক অনেক বেশি আকর্ষণ, আকর্ষণ অনেক বেশি, তাহলে ওদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কি বেশি হবে নাকি কম হবে? দূরত্ব, ওদের মধ্যে যদি আকর্ষণ বেশি দূরত্ব কম হবে না? বুঝতেছো? ওদের মধ্যে যেহেতু আকর্ষণ বেশি তাহলে কি ওদের মধ্যে ডিস্টেন্সটা কম হবে না? সিম্পল ব্যাপার, আকর্ষণ বেশির জন্য কি দূরত্ব আমাদের কম হবে। বুঝতে পারছি? দেন এই সেম জিনিসটা যদি আমি ওদের জন্য করি,
দেখো, ওর যে ব্যাপারটা ছিল আন্তঃনবিক আকর্ষণ অনেক কাছাকাছি। সো পানির জন্য কি এটা একদম কাছাকাছি হবে? কাছাকাছি হবে? একদমই কি কাছাকাছি হবে? আন্তঃনবিক যে আকর্ষণ, এটা যে ওর জন্য এত বেশি ছিল, ওর জন্য আকর্ষণ যে এত বেশি ছিল কারণ ও কঠিন ছিল, এই জন্য ওর আকর্ষণ অনেক বেশি। এখন একটু পানি নিয়ে, আমরা পানি নিয়ে কাজ করবো, ওয়াটার নিয়ে, তরলটা নিয়ে, তাহলে ওর একটু একটু তোমার সফট না, একটু নরম না? তাহলে ওদের কি হবে? ওদের হবে তোমার আকর্ষণটা একটু কম হবে না, বলো? আকর্ষণ কি একটু কম হবে? বুঝতে পারছো? ওদেরকে আকর্ষণ একটু কম হবে। যদি আমি একটু তোমাকে এঁকে দেখাই, ধরো তোমার এখানে এখন কি আগের মতো এত কাছাকাছি হবে? একটু দূরে হবে। আকর্ষণ কি একটু কম? বুঝতে পারতেছো? একটু কম। কিরকম ভাবে কম? কতটুকু কম দেখি আমরা। ধরো এই যে এটা থেকে এটা কি দূরত্ব, একটা দূরত্ব আছে না, গ্যাপ আছে না এখানে? ওর থেকে ওর কি একটা গ্যাপ আছে না, বলো? আবার কি ওর থেকে দেখো ওর একটা গ্যাপ আছে না? তো ওদের মধ্যে কি দূরত্ব কি কিছুটা, কিছুটা ওইটা থেকে কিছুটা কম, তাই না? দেখো এই যে ওর থেকে ওর আকর্ষণ কি কিছুটা একটু কম। এখন যদি বেশি আকর্ষণ হইতো তাহলে কি একসঙ্গে কাছাকাছি লেগে যেত? আকর্ষণ যদি বেশি হইতো, আকর্ষণ যদি বেশি হতো তাহলে কি আরো ক্লোজ চলে আসতো, তাই তো? আর ওদের মধ্যে যেহেতু আকর্ষণ কম, এই জন্য কি একটু দূরত্ব পেয়েছি আমরা। বুঝতে পারছি ব্যাপারটা? দেন যদি যাই আমি, দেন ধরো তোমাদের জন্য নিয়ে আসলাম গ্যাস। কাকে? গ্যাসকে। সো গ্যাসের গুলো কি কি হবে? গ্যাসকে আরো বেশি ছটফট করে না এক জায়গা থেকে আরেক জায়গা? তো ওদের মধ্যে কি আকর্ষণ থাকবে? আকর্ষণ থাকলে কি গ্যাস এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারতো? পারতো না, কিন্তু ওদের মধ্যে কি আকর্ষণ অনেক বেশি কম, প্রচুর আকর্ষণ কম। দ্যাটস ওয়াই ওরা এক জায়গা থেকে এক জায়গায় খুব ইজিলি যেতে পারে। দেখো একটা যদি এখানে থাকে, একটা থাকবে এইখানে, একটা থাকবে এইখানে, একটা থাকবে ধরো এইখানে, একটা থাকবে এইখানে, একটা থাকবে এইখানে। So, প্রচুর বেশি কি আকর্ষণ কম। বুঝতে পারছো? এদের কি আকর্ষণ অনেক কম। অনেক আকর্ষণ কম, তাহলে কি দূরত্ব বেশি না ওদের? ওদের কি দূরত্ব বেশি? বুঝতে পারছো? ওদের মধ্যে কি দূরত্ব বেশি? ওদের মধ্যে কি দূরত্ব বেশি? বুঝতে পারছি আমি? দেখো বুঝতে পারছি কিনা। দেখো বুঝতে পারছি কিনা। সো এই জিনিসটা আমি লিখে দিই এখানে। ফার্স্ট অফ অল তোমার টার্ম নাম্বার 1 যাবে আমাদের আন্ত আণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব কার কার মধ্যে? আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে তোমার কঠিন তরল তরল আর হচ্ছে তোমার গ্যাস। গ্যাস, বুঝতে পারছি? তিনটার মধ্যে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব, দূরত্ব কার সব থেকে বেশি হবে? দূরত্ব মানে অনেক বেশি দূরে আছে। গ্যাস না অবশ্যই, কারণ গ্যাস কি অনেক বেশি দূরত্ব রাখবে না, কারণ কি ওর কণাগুলো অনেক ছোটাছুটি করে। তাহলে দূরত্ব কার সব থেকে বেশি হবে বলো? দূরত্ব সব থেকে বেশি হবে হচ্ছে তোমাদের গ্যাসের। গ্যাস কি সব থেকে বড়। তারপর কে? তারপর দূরত্ব কার বেশি? তরল। আর এবং সব থেকে কম কার? কঠিন না? কারণ কি ওদের আকর্ষণ এত বেশি, ওরা একদম কাছাকাছি থাকে, তার মানে কি ওদের দূরত্ব অনেক কম না? বুঝতে পারছি? পরেরটায় যদি যাই আমি, দেখো এরপরে যদি যাই আমি তোমাদের জন্য, একটা মিনিট দাও আমাকে। দেন এখন দেখলাম আমরা দূরত্ব দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা আন্তঃআণবিক আকর্ষণ। আকর্ষণ দেখব কিরকম আকর্ষণ, এটাও দেখবো তিনটার ক্ষেত্রে আমরা, কঠিন, তরল, আর হচ্ছে কি আমাদের গ্যাস। বুঝতে পারছো? কঠিন, তরল, আর হচ্ছে কি আমাদের গ্যাস। গ্যাস, বুঝতে পারছি? কঠিন, তরল, গ্যাস, তিনটার ক্ষেত্রে আমরা দেখবো। সো এখানে এখন বলছে কি নিয়ে? আমরা আকর্ষণ নিয়ে। দেখো আকর্ষণ কার সব থেকে বেশি? ওর কঠিন আকর্ষণ বেশি না? আকর্ষণ বেশি বলে করে অনেক কাছাকাছি না? অনেক বেশি আকর্ষিত হয় একজন একজনের প্রতি। দেন
তরলে কি একটু আকর্ষণ একটু কম না বলো, এই জন্য কি ওরা একটু দূরত্ব থাকতে পারে, একটু দূরত্ব রাখতে পারে, চাইলে একটু নড়াচড়া করতে পারে। তো আমাদের দেখো সব থেকে বেশি আকর্ষণ কম কার? গ্যাসের না? গ্যাসের একটা কণা থেকে আরেকটা কণার আকর্ষণ কি অনেক কম না? ধরো আমাদের এই রুমে অনেক অক্সিজেন আছে না, একটা অক্সিজেন কি সব অক্সিজেনের সাথে কানেক্টেড? সবাই কি যদি একসাথে অনেক বেশি আকর্ষিত হতো তাহলে সবাই একসাথে হয়ে থাকতো না? বাট ওরা কি একসাথে হয়ে থাকে না, ওরা কিন্তু অনেক দূরে দূরে থাকে। বুঝতে পারছো? একটা এই পাশে একটা ওই পাশে, অনেক নড়াচড়া করতে পারে চাইলে। সো সব থেকে বেশি আকর্ষণ কে ফিল করে? কঠিন না? খুব ক্লোজ থাকে ওরা। বুঝতে পারছো? খুব কি ক্লোজ, খুবই ক্লোজ থাকে। দ্যাটস ওয়াই সব থেকে বেশি আকর্ষণ কারা ফিল করে? সব থেকে বেশি আকর্ষণ ফিল করে হচ্ছে কঠিন। কারা? কঠিন। তারপর আকর্ষণ কে ফিল করে? তরল। তারপর কে? গ্যাস। বুঝতে পারছি? দেখো তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই, ইটস ওকে। ক্লাস এখন থেকে ফোকাস করো, সমস্যা হবে না। স্যার কালকে আমার বাংলা বিশ্ব পরিচয় পরীক্ষা, দোয়া কইরেন। ওকে, শিওর, অবশ্যই দোয়া করবো, ইনশাল্লাহ ভালো হবে তোমাদের এক্সাম। নো ওয়ারিস। এক্সাম আমি বলবো বাংলা দ্বিতীয় যেহেতু এক্সাম, সো বাংলা দ্বিতীয়তে হোপফুলি সব কিছু পড়ছো। 5টা সিকিউ বা 7টা হোক, যেটাই হোক না কেন সব লিখে দিয়ে আসবা। কোনো অ্যান্সার ফাঁকা রাখবে না, সব অ্যান্সার করে আসবা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক খ অ্যান্সার করবা। ক খ যতটা ভালোভাবে পারো সবগুলোর ক খতে ভালোভাবে ফোকাস দিয়ে ভালোভাবে পড়ে গিয়ে সবগুলো অ্যান্সার করে দিয়ে আসবা। বুঝতে পারছি? ঠিক আছে তাহলে। আচ্ছা, ওকে। সো আই হোপ এই দুইটা জিনিস বুঝাতে পারছি আমি। এখানে আরেকটা টার্ম আছে, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে তোমার, যদি আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে তোমার আন্তঃআণবিক গতিশক্তি। আন্ত আণবিক গতিশক্তি। আন্তঃআণবিক গতিশক্তির মধ্যে কম্পারিজন কিসের হবে? কঠিন, তরল, গ্যাস। এটা খুবই সিম্পল, কোনটা বেশি হবে কোনটা কম হবে এটা কি বের করা খুবই সিম্পল। বুঝতে পারছো? এটা জাস্ট সিমিলার, দূরত্বের মতো করে। দূরত্বের মতো কি সিমিলার? কিরকম ভাবে? দেখো, এখানে যেহেতু গ্যাসের কি দূরত্ব অনেক বেশি না, একটা থেকে একটা অনেক বেশি দূরত্ব, তার মানে কি ওদের আকর্ষণ অনেক কম। একটা কণা থেকে আরেকটা কণা আকর্ষণ কম। বুঝতে পারছি? যেহেতু ওদের দূরত্ব অনেক বেশি, আকর্ষণ কম, তাহলে ওদের কি গতি শক্তি অনেক বেশি হবে না? অনেক বেশি গতি। ওদের যেহেতু দূরত্ব অনেক বেশি, তার মানে কি দূরত্ব যেহেতু বেশি, তার মানে গতি ওদের বেশি হবে না, কারণ ওদের আকর্ষণ কম। বুঝতে পারছো? ওদের যে আকর্ষণ কম, তার মানে কি অনেক বেশি ওরা ছোটাছুটি করে, অনেক বেশি পরিমাণে কি ছোটাছুটি করে, তাই তো? যেহেতু অনেক বেশি পরিমাণে ছোটাছুটি করতেছে, দ্যাটস কি হবে এটা? এখানে কি হবে বলো? এখানে আকর্ষণ কি অনেক কম, এবং যেহেতু অনেক বেশি ছোটাছুটি করে এই জন্য কি ওদের গতিটাকে অনেক বেশি, তার মানে কি গ্যাস সব থেকে বড় হবে। সব থেকে বড় কিসের হবে? গ্যাস। গ্যাস সব থেকে বেশি হবে। দেন তারপর কি? তরল হবে না? তারপর হবে কি আমাদের সলিড, কঠিন। কঠিন সব থেকে কম কেন হবে? কারণ ওদের কি আকর্ষণ অনেক বেশি। দেখে আবার ওদের মধ্যে কি আকর্ষণ অনেক বেশি, আকর্ষণ অনেক বেশি একসাথে আকর্ষিত হয়ে থাকে। দ্যাটস ওয়াই কি ওদের মধ্যে গতি অনেক কম হবে না কণাগুলোর? কণাগুলো কি নড়চড় করবে? নড়চড় করবে না, এই জন্য কি ওদের গতি অনেক বেশি কম। দ্যাটস ওয়াই ওদের গতি অনেক বেশি কম। এই জন্য কি গ্যাসের উপরে কি হবে? তরল। তরলের থেকেও কম হবে কি? কঠিনের। বুঝতে পারছো? তরলের থেকেও কম হবে কি? কঠিনের। সো হোপফুলি বুঝাতে পারছি আমি। বুঝতে পারছো তোমরা? আর একটু জানো তো। ওকে। সো এটা সেপারেট, সেপারেট একটা কনসেপ্ট। অ্যান্ড এই তিনটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। বুঝতে পারছো? এইটা 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 টোটাল হচ্ছে তিনটা। একটু যদি মার্কিং করে দিই তোমাদের জন্য, So এটা হচ্ছে আমাদের এক, এটা হচ্ছে আমাদের দুই, আর এটা হচ্ছে আমাদের কি 3 নম্বর। বুঝতে পারছো? এই তিনটা তিনটা জিনিস হচ্ছে আমাদের কি কনসেপ্টের জন্য লাগবে। এই তিনটা জিনিসকে আমাদের কনসেপ্টের জন্য লাগবে। সো এখানে এই কনসেপ্টের বাহিরেও আরেকটা জিনিস আছে তোমাদের। আচ্ছা, যা যা আমি বলছি না, এই জিনিসগুলো এখানে লেখা আছে সুন্দরভাবে। এই সব কিছু এখানে কি সুন্দরভাবে লিখে দেওয়া আছে। সো তোমরা তোমাদের যখন স্লাইড দিয়ে দিবে, সো তোমরা স্লাইডও দেখতে পারবো, বা ইভেন লিখেও দেওয়া আছে এখানে। তোমাদের যদি কারো মনে হয় না আমি ভাইয়ার লেখা বুঝতেছি না, নো ওয়ারিস, এই জন্য তোমাদের জন্য এখানে লিখে দেওয়া আছে। তোমরা এখানে লেখাগুলো দেখবা, দেখলে হোপফুলি তোমরা বুঝতে পারবা। রাইট?
হোপফুলি সবাই বুঝতে পারছো। দেন যদি আমি যাই একটু, দাঁড়ো। আচ্ছা, তোমাদের মাত্র আমি যে জিনিসটা বললাম মনে আছে একটু আগে? আমি বলছি যে আমাদের যখন কঠিন থাকে, কঠিন অবস্থা যখন থাকে, সেটাকে যখন আমরা তরলে নিব কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে না? কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে, তাই তো? যখন আমরা তরল থেকে বায়বীয়তে নিব, পানির ক্ষেত্রে কত ডিগ্রি নিতে পারি? পানির ক্ষেত্রে 100 ডিগ্রিতে না? পানির ক্ষেত্রে এই জিনিসটা, কনসেপ্টটা কার? এই যে টেম্পারেচারগুলো দিতেছি, এগুলো কার কনসেপ্টে দিতেছি? পানির। পানিরটা চিন্তা করে, বুঝতে পারছো? পানির কথা চিন্তা করে কিন্তু আমরা কি এই জিনিসগুলো লিখতেছি, বুঝতে পারছো? আচ্ছা, আরিশা বুঝতে পারছে। দেন হচ্ছে তোমার নুরি, রেসপন্স করো তোমরা যারা যারা ক্লাসে আছো এখন। ওকে, ঠিক আছে। দেন এই জিনিসটা মনে রাখো, এটা হলো পানির ক্ষেত্রে 0 ডিগ্রিতে তরল হয়ে যায় এবং 100 ডিগ্রিতে কি হয়ে যায়? বায়বীয় হয়ে যায়। তারপর যদি যাই আমি, তারপর যদি যাই, ধরো এখন কথা কথা তোমার চিন্তা করো। আচ্ছা, এটা এই ছবিটা এঁকে দেখে তোমাদের, দাঁড়াও একটা মিনিট। ওকে, আচ্ছা। সো আমি ধরো এখন একটা গ্রাফ আঁকবো। কি আঁকবো? গ্রাফ আঁকবো। সো গ্রাফের এই যে এক্স এক্সিস যেটা না, এটা ধরো আমাদের টাইম মেনটেন করবো। কি মেনটেন করবো? টাইম। এবং আমাদের ওয়াই এক্সিস যেটা, এটা আমরা কি মেজার করবো? এখানে আমরা টেম্পারেচার মেজার করবো। সো আমরা যেটা মাত্র শিখলাম, আমাদের বরফ গলে যায় কত ডিগ্রিতে বলো? বরফ গলে যায় কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। সেটা আমরা লিখি। গলনাঙ্ক কত তাহলে? 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি? গলনাঙ্ক। এবং এটাই স্ফুটনাঙ্ক, মানে কি জলীয় বাষ্পে পরিণত হয় কত ডিগ্রিতে? 100 ডিগ্রি না? মাত্র দেখলাম, এটা কত হবে? একশো ডিগ্রি হবে। বুঝতে পারছো? 100 ডিগ্রি থেকে এটা কি জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়। বুঝতে পারছি? দেন স্টার্ট করি আমরা। দেখো, এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে কি হবে? স্টার্ট হবে। সো শুরুতে ইনিশিয়ালি কত? সবকিছু জিরো না? ইনিশিয়ালি কত? সবকিছু জিরো। সো এটা হলো জিরো আমাদের। বুঝতে পারছি? ইনিশিয়ালি সবকিছু জিরো। দেন 0 থেকে এই পর্যন্ত, এটাকে ধরো তুমি এ, এটা এ, এটা ধরো বি। 0 থেকে এই পর্যন্ত এই জিনিসটা হচ্ছে একদম সম্পূর্ণ কঠিন। কি এই জিনিসটা হচ্ছে তোমার কঠিন থাকবে একদম 0 ডিগ্রি পর্যন্ত। দেখো 0 ডিগ্রি পর্যন্ত এই জিনিসটা কি থাকবে? কঠিন থাকবে। 0 ডিগ্রি যাবার পর্যন্ত দেখো, টেম্পারেচার এখান থেকে 0 ডিগ্রি যাওয়া পর্যন্ত একদম কি থাকবে জিনিসটা? টেম্প এই যে পদার্থটা কি থাকবে? কঠিন থাকবে। বুঝতে পারছি? 0 ডিগ্রি যাওয়া পর্যন্ত এই কঠিন থাকবে। দেন তাহলে তোমার স্টার্ট হয়েছে কত দিয়ে? স্টার্ট হয়েছে হয়তো তোমার -10 ডিগ্রি দিয়ে বা -20 ডিগ্রি দিয়ে, আরো নিচ থেকে স্টার্ট হতে পারে। বুঝতে পারছো? আরো কি নিচ থেকে স্টার্ট হতে পারে, আরো কি নিচ থেকে স্টার্ট হতে পারে, সেটা আমরা জানি না। যে যত নিচ থেকে হোক আমাদের সেটা কনসার্ন না। বুঝতে পারছি? আর আমাদের টাইম শুরু হবে কত দিয়ে? টাইম শুরু হবে 0 দিয়ে। সো আমরা 0 থেকে যখন এ পর্যন্ত যাব, তাহলে সেটা কি হবে? সেটা হবে আমাদের কঠিন পর্যন্ত। দেন দেখো আমরা কি বলছি? 0 ডিগ্রিতে কি জিনিসটা আমাদের গলা শুরু হয়? পানি। পানিতে হওয়া শুরু হয়, বরফটা গলে। সো এই পর্যন্ত যেহেতু কঠিন ছিল, কঠিন মানে কি জিনিসটা কি ছিল বলো? এই জিনিসটা ছিল তোমার আইস, ছিল না? আইস। জিনিসটা আইস না? আইস না? এখন কি এই জায়গায় আইস ছিল না বলো? কি ছিল? আইস ছিল না? সো যেহেতু এখানে আইস ছিল 0 থেকে এ পর্যন্ত, তারপর আমরা কি বললাম? আমাদের হচ্ছে এই বিন্দুতে কি হয়? 0 ডিগ্রিতে কি হয়? আমাদের বরফটা কি হয়? গলা শুরু হয়। তাহলে এ থেকে বি পর্যন্ত এই সময় কি জাস্ট এই গলার মধ্যবর্তী স্থান। কি কি স্থান? গলার মধ্যবর্তী স্থান। এখানে কি থাকে দেখো, এ থেকে বি কি কঠিন প্লাস তরল দুইটাই। এখানে কি কঠিন প্লাস তরল, এই অবস্থায় এ থেকে বি অবস্থা কি থাকে? কঠিন প্লাস তরল দুইটাই থাকে। বুঝতে পারছো? কঠিন প্লাস তরল, কঠিন প্লাস তরল কি দুই জিনিস দুইটাই থাকবে। সো এই যে এ থেকে যে বি এর যে পর্শনটা, এ থেকে যে বি এর পর্শনটা, এই পর্শনে কি থাকবে? কঠিনও থাকবে, তরল থাকবে। এটা মাঝামাঝি একটা অবস্থা, মধ্য অবস্থায় থাকবে। বুঝতে পারছো? এটা ডিরেক্টলি কি কঠিনও থাকবে না, তরলও চলে যাবে না, মাঝামাঝি অবস্থা থাকবে। যখনই এই 0 ডিগ্রি থেকে একটু উপরে যাবে, 0 ডিগ্রি থেকে একটু উপরে যাবে, ধরো তোমার এখানে 10, এখানে ধরো 20, এখানে ধরো 50,
একশোতে না, একশোর আগে ধরো, এখানে ধরো 90। যখনই 0 ডিগ্রি থেকে একটু উপরে যাবে, 0 ডিগ্রি থেকে একটু উপরে যাবে, এই যে দেখো বি এর থেকে একটু উপরে যাচ্ছে, এই 100 পর্যন্ত, কিসে পর্যন্ত, এই যে 100 পর্যন্ত, এই যে পর্শনটা 0 থেকে 100 পর্যন্ত, এই পর্শনটা হচ্ছে কি আমাদের ওয়াটার। কি এটা হচ্ছে আমাদের ওয়াটার, বা এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা তরল। কি বলবো আমরা, এটাকে বলবো তরল। বুঝতে পারছো? এই দেখো, এই যে এখানে লেখা আছে বি থেকে এটা ধরো সি পর্যন্ত গেল, সো বিসি কি আমাদের তরল, বিসি কি আমাদের তরল। সো এই যে পর্শনটা 0 ডিগ্রি থেকে যে 100 ডিগ্রির যে পর্শনটা, এটা হচ্ছে, এটা কি আমাদের তরল পর্শন, জানি আমরা। দেন আমরা যখন আবার 100 ডিগ্রিতে পৌঁছে যাব, সো 100 ডিগ্রির যে এই যে ফ্রেজটা, এটা হচ্ছে তুমি তোমার 100 ডিগ্রি উপরে গেলে কি হবে বলো তো, উপরে গেলে কি বাষ্প হয়ে যাবে না, জলীয় বাষ্প হয়ে যাবে না 100 ডিগ্রি উপরে গেলে। সো 100 ডিগ্রির উপরে যাবার আগ পর্যন্ত এই যে পর্শনটা, সি থেকে ধরো ডি এর যে পর্শনটা, এই পর্শনটার মধ্যে কি থাকবে, তরলও থাকবে, জলীয় বাষ্প থাকবে না, দুইটা মাঝামাঝি অবস্থা। আবার তরল জলীয় বাষ্পের কি মাঝামাঝি অবস্থা, দেখো এটাই লিখে দিছে এখানে, তরল প্লাস গ্যাসের কি মাঝামাঝি অবস্থা কি সিডি। সো সি থেকে ডি কে এটার একটা মাঝামাঝি অবস্থা থাকবে। দেন যখনই আবার আমাদের দেখো 100-র উপরে চলে যাবে, ধরো তোমার 110, ধরো তোমার, ধরো 110, 100, ধরো তোমার 20 বা 130 যখন হয়ে যাবে, তখন কি এগুলো কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে না? ধরো ডি থেকে ইতে গেল, তখন এগুলো কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে না? এগুলো কি গ্যাস হয়ে যাবে না? বুঝতেছো? যখন 100-র উপরে চলে যাবে তখন কি এগুলো গ্যাস হয়ে যাবে না? ক্লিয়ার এতটুকু? হোপফুলি বুঝতে পারছি। দেখো এই ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের গ্যাস। সো এই ছিল, আমি যদি একটু ছোট্ট করে সাম আপ করে দিই, সাম আপ হচ্ছে তোমার আমাদের টেম্পারেচার যখন জিরো থেকে, জিরো না, আমরা যখন টেম্পারেচার জিরোতে আসে, জিরোর নিচে সবকিছু হচ্ছে আমাদের কঠিন, বা আমরা যদি পানির ক্ষেত্রে বলি তাহলে জিরোর নিচে সবকিছু, দেখো জিরোর নিচে সবকিছু হচ্ছে কি আমাদের আইস, পানির কথা বললে। দেন এ থেকে বি, 0 ডিগ্রিতে যখন আমরা থাকবো তখন এটা কি পানি আর আইসের কি একটা মাঝামাঝি অবস্থা। যখন আমরা 0 ডিগ্রি থেকে উপরে চলে যাবো, দেখো জিরো থেকে যখন উপরে চলে যাচ্ছি 100 পর্যন্ত, এই পোর্শনটা হচ্ছে আমাদের পানি থাকবে একদম শিওরলি। যখনই আমরা 100 ডিগ্রিতে টাচ করে ফেলবো, ওই 100 ডিগ্রির যে অবস্থানটা, এটা হচ্ছে, এটা কি আমাদের জলীয় এবং বায়বীয়র মাঝামাঝি অবস্থা। যখনই আমরা 100 ডিগ্রি থেকে উপরে যাওয়া শুরু করব, তখন কি সেটা আর জলীয় থাকবে না, মানে পানি আর থাকবে না। তখন সেটা কি হয়ে যাবে, সেটা জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তখন সেটা কি হবে, দেখো সেটা গ্যাসে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছি? হোপফুলি তোমাদের বুঝতে পারছি আমি। তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। বুঝতে পারার কথা, আমি 2বার বললাম। দেন আমি যা যা এখানে ইউজ করেছি সবকিছু এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য, বুঝতে পারছো? তোমাদের জন্য এখানে লিখা আছে, দেখো আমি যা যা বললাম সবকিছু নিয়ে লিখা, জাস্ট তোমরা একটু দেখে নিবা, হোপফুলি বুঝতে পারবা। তো বুঝতে পারছো বাচ্চারা? ওকে। যদি ওকে, এইটা যদি বুঝতে পারো, এটা ধরো তোমাদের কম, মনে করো এটা কিসের জন্য বলো, এটা হচ্ছে, তো দাঁড়াও আমি just লিখে দিই, এটা পানির জন্য, কেস 1। এটা কিসের জন্য, H2O এর জন্য, বা পানির হচ্ছে 3টা অবস্থা, এটা হচ্ছে তোমার কঠিন, এটা হচ্ছে ওয়াটার, এটা কি গ্যাস অবস্থার জন্য। বুঝতে পারছি? দেন যদি একটু আমি ভিন্ন কনসেপ্টে চলে যাই, ধরো আচ্ছা, ধরো তোমাদের জন্য কনসেপ্ট একটু চেঞ্জ করে দিছে। কনসেপ্ট কি করে দিবে একটু, ধরো চেঞ্জ করে দিল, ধরো এখানে অন্য কিছু দিয়ে দিল, কেস 2, কেস, ধরো আমি যদি বলি এখানে, এখানে লিখে দিই কেস 2, গলনাঙ্ক দিল তোমার ধরো 60 ডিগ্রি, এবং স্ফুটনাঙ্ক দিল ধরো 150 ডিগ্রি। বুঝতে পারছো? গলনাঙ্ক দিল 60 ডিগ্রি, স্ফুটনাঙ্ক দিল 150 ডিগ্রি। এটা অন্য কোনো কেসে, অন্য কোনো কেসে বা অন্য কোনো কি পরমাণুর ক্ষেত্রে, তখন কি জিনিসগুলো এইভাবে থাকবে? জিনিসগুলো এইভাবে থাকবে না, তখন কি আমরা একটু চেঞ্জ করবো, কি কি করবো আমরা একটু দেখি। তখন আমি যদি সবকিছু একটু মুছে ফেলি, দাঁড়ো, সবকিছু যদি একটু মুছে ফেলি,
আচ্ছা, এটা ধরো তোমরা 150 না, ধরো 120 দিলাম। কত? 120 ডিগ্রি, রাইট? সো এইখানে দেখো, এখন আবার কেস যদি চেঞ্জ করে দিই আমরা, কেস যদি কি আমরা চেঞ্জ করে দেই, তো তাহলে কি করবো? তাহলে আমাদের গলনাঙ্ক কত বলছে? দেখো গলনাঙ্ক বলছে 60। তার মানে কি গলনাঙ্ক মানে কি 60, যেখানে গলে যাবে সেইখানে হচ্ছে আমাদের কি গলা শুরু করবে, এটার উপরে গেলে কি আমাদের গলা শুরু করবে, বুঝতে পারছো? এটার উপরে গেলে কি আমাদের গলা শুরু করবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি থাকবে? কঠিন থাকবে না বলো? কঠিন থাকবে না এই জায়গাটা? এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ডি, এটা ধরো ই। সো এই 0 থেকে এ পর্যন্ত কি কঠিন থাকবে না? দেন যখন আমরা 60-এ টাচ করবো, দেখো গলনাঙ্কে যখন টাচ করে ফেলছি, তখন এই যে কি কঠিন তরল দুইটার মাঝামাঝি একটা অবস্থা থাকবে না? মাঝামাঝি। দেন যখন আমরা এটা থেকে উপরে চলে যাব, উপরে যে কত পর্যন্ত যাব? যখন 120 পর্যন্ত, 120 পর্যন্ত যখন যাব, তখন এই জায়গাটা কি বলবে? এই জায়গাটাকে বলবো আমরা তরল। তরল। যখনই আমরা 120-এ টাচ করে ফেলবো, 120 ডিগ্রি টেম্পারেচার যখন আমরা টাচ করে ফেলবো, তখন এই 120-এর অবস্থায় কি থাকবে? তরলও থাকবে, বায়বীয় থাকবে, দুইটা মাঝামাঝি অবস্থা থাকবে না বলো? বুঝতে পারছো? দেন এই মাঝামাঝি অবস্থা থাকবে। দেন যখনই 120-এর থেকে উপরে চলে যাবে আমাদের টেম্পারেচার, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে আমাদের গ্যাস। তো বুঝতে পারছো বাচ্চারা? যদি একটু কেস আমাদের চেঞ্জ করে দেয়, তাহলে হচ্ছে আমরা এইভাবে চাইলে আমাদের নিজেদের মতো করে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বসিয়ে আমাদের নিজেদের মতো করে কি চাইলে এই জিনিসটা ড্র করে দিতে পারবো, আমাদের পরীক্ষায় কি জিনিসটা আসতে পারে। বুঝতে পারছি? ওকে। তোমরা তো ভালো অ্যাটেন্টিভ, তোমরা যারা যারা ক্লাস করো রেগুলার, যেমন এই যে নুরি, তারপর হচ্ছে তোমাদের মুবিন নামে একটা ছেলে ছিল, তারপর হচ্ছে আরিশা। তোমরা হচ্ছে আমাদের যেই অফিসিয়াল গ্রুপটা আছে না, ওইখানে হচ্ছে রেগুলার পোস্টিং করবো। পোস্টিং বলতে ধরো তোমাদের ক্লাস নোটগুলো বা ক্লাসে কোনো প্রবলেম হলো এখানে পোস্ট করবো, হোপফুলি আমি সলিউশন দিয়ে দিব। তোমরা হচ্ছে রেগুলার তোমাদের কি ক্লাস নোটগুলো এখানে পাবলিশ করবা। সো আস্তে 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 হচ্ছে তোমাদের ক্লাসের কি বলে ওই যে রিচগুলো বাড়বে। তোমরা যখন এই গ্রুপে এগুলো পোস্ট করবে না, তোমাদের নোটগুলোকে অন্যরাও কালেক্ট করবে, তোমাদের নোটগুলো দিয়ে কি করবে? অন্যরাও পড়বে। বুঝতে পারছি? আস্তে আস্তে নোট করার যেটা হ্যাবিটটা, এটা আস্তে আস্তে কি গ্রো হবে। ওকে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা জানো আমাকে। আচ্ছা, তো আমি যদি একটা ছোট্ট জিনিস রিক্যাপ দিয়ে নিই, এই যে এখানে যা যা বললাম না, যে এটা বেশি কোনটা দূরত্ব কম বা বেশি, এটা যদি একটু ভিজুয়াল করে দিই ভালো লাগবে না বলো? একটু যদি ভিজুয়াল করে দিই, ওয়েট জাস্ট আ মিনিট, যদি একটু ভিজুয়াল করে দেই। ওকে, সো দেখো, ধরো আসুক। আচ্ছা, এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে না কেন, সেটা তো বলতে পারছি না। জাস্ট মিনিট, রিফ্রেশ দিয়ে নিই। ওকে, চলে আসছে। দেখো, মজার ব্যাপার হচ্ছে আমরা মাত্র কি বললাম তোমাদের? ধরো আমি মাত্র তোমাদের কি বললাম, যে আমাদের টেম্পারেচার 0-র নিচে থাকলে কি হয় বলো? 0-র নিচে থাকলে কি কঠিন অবস্থা থাকে না বলো? টেম্পারেচার যখন 0-র নিচে থাকে তখন কি কঠিন অবস্থা থাকে। সো দেখো, এই যে টেম্পারেচার 0 দেখতে দেখতে পাচ্ছ, দেখো জুম করা যায় কিনা, যে দেখো টেম্পারেচার 0। সো 0-র যখন নিচে থাকবে, তখন দেখো আমাদের পরমাণুর কণাগুলোকে একসাথে লেগে লেগে আছে, দেখতে পাচ্ছ? একসাথে কি লেগে লেগে আছে, কাছাকাছি অবস্থায় আছে, তাই না? একসাথে কি কাছাকাছি অবস্থায় আছে, তার মানে কি ওদের মধ্যে কি দূরত্ব অনেক কম না? আকর্ষণ অনেক বেশি না বলো? ওদের মধ্যে আকর্ষণ অনেক বেশি। বুঝতে পারছো? তো যখনই আমাদের এই যে কণাগুলো, আমাদের দেখো, আমি জাস্ট একটু করে টেম্পারেচার রাইজ করবো, কি করবো? একটু করে টেম্পারেচার রাইজ করবো। ধরো 20 থেকে আমরা যখন তোমাদের ধরো 0-তে নিয়ে আসলাম, 0-তে নিয়ে আসলাম, এখনো কি আমাদের পানিতে রূপান্তর হয়নি। যখন আমরা 0 থেকে একটু বাড়াবো, ধরো আমি একটু একটু যদি বাড়িয়ে দিই, দেখো ওদের মধ্যে কি দূরত্ব বেড়ে যাচ্ছে না? দেখো ওদের মধ্যে কি দূরত্ব বেড়ে যাচ্ছে না? দেখো, দেখতে পাচ্ছ ওদের মধ্যে কি দূরত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে।
যদি আমি আরেকটু টেম্পারেচার বাড়াই, তার মানে কি দেখো ওদের কণাগুলোকে আরো বেশি নড়াচড়া করতেছে, ওদের মধ্যে কি আন্ত আণবিক যেই দূরত্বটা সেটা কি বেড়ে যাচ্ছে না প্রতিটা টেম্পারেচার বাড়ানোর ফলে? দেন ওদের মধ্যে কি আকর্ষণ কি বাড়তেছে নাকি কমতেছে বলো? ওদের মধ্যে কি আকর্ষণও কমে যাচ্ছে। আকর্ষণ কেন কমতেছে? কারণ ওগুলো তরল হয়ে গেছে। আবার যদি আমি একটু টেম্পারেচার কমিয়ে ফেলি, টেম্পারেচার কমিয়ে যদি ধরো তুমি জিরো থেকে নিচে নিয়ে আসো, কি করো, জিরো থেকে নিচে নিয়ে আসো, তাহলে কি ওদের মধ্যে এখন কি কঠিন হয়ে যাবে না জিনিসগুলো? কঠিন হয়ে গেলে কি হবে? ওদের মধ্যে আকর্ষণ কি হবে? আকর্ষণ বেড়ে যাবে। দ্যাটস ওয়াই কি এই যে কণাগুলো কি কঠিন অবস্থায় রূপ ধারণ করেছে। এখন টুইস্টের ব্যাপার হচ্ছে, আমি তোমাদের মনে হয় বলছিলাম, যখনই আমাদের টেম্পারেচার 100-র উপরে যাবে, দেখো 100 পর্যন্ত আমি নিয়ে যাই কিচ্ছু হবে না, 100 পর্যন্ত নিয়ে যাই, বাট এগুলো ওরা এখনো পানির মতোই আছে। বুঝতে পারছো? অনেকটা পানির মতোই আছে, দুই একটা কণা হয়তো উপরে যাচ্ছে, বাট অলমোস্ট পানির মতোই কি এখনো আছে। বুঝতে পারছো? যখনই আমরা দেখো 100 থেকে টাচ করব, তখন এই যে দেখো 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 যখন আমরা 100-র উপরে চলে যাব, দেখো, ওয়েট, দেখো বাচ্চা, যখন আমরা হচ্ছে 100-র উপরে চলে যাব, দেখো কি হচ্ছে, আমাদের এই যে কণাগুলো সবকিছু কি জলীয় বাষ্পে পরিণত হয়ে গিয়েছে। বুঝতে পারছো? আমাদের কণাগুলো কি হলো? আমাদের কণাগুলো জলীয় বাষ্পে পরিণত হয়ে গেল। সো দিজ আর দ্য থিং, আমাদের যখন টেম্পারেচার 100-র উপরে চলে যাবে তখন কি জিনিসগুলো জলীয় বাষ্প পরিণত হয়ে যাবে। যখন আমাদের 100-র নিচে থাকবে তখন কি হবে? এগুলো আমাদের পানি অবস্থায় থাকবে, বা জলীয় অবস্থায় থাকবে, বা তরল অবস্থায় থাকবে। যখন আমরা এই টেম্পারেচারটাকে আমাদের 0 ডিগ্রি নিচে চলে যাবে তখন কি এই জিনিসগুলো আমাদের কঠিন অবস্থায় থাকবে, মানে কি আন্তঃআণবিক আকর্ষণ কি অনেক বেশি হবে। বুঝতে পারছি? হোপফুলি বুঝতে পারছো এই জিনিসগুলো। এতক্ষণ আমি থিওরিতে বুঝলাম, এখন তোমাদের এই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি দেখতে কেমন আমি টেম্পারেচার বাড়িয়ে বেড়ে দেখালাম। তোমরা নিজেরাও চাইলে দেখতে পারবে, এই যে এখানে তোমাদের ওয়েবসাইটের নাম লেখা আছে, এটা লিখে যে সার্চ করবা, হোপফুলি চলে আসবে। বুঝতে পারছো? তো ওয়েবসাইট যদি দেখিয়ে দিই আমি, হ্যাঁ এটা লিখে যে সার্চ করবো চলে আসবে। আচ্ছা, এরপরে যদি আমি যাই, ক্লাসে ফিরে যাই, আমাদের ক্লাসে ফিরে যাই। ওকে, সো আমরা এখানে ছিলাম, রাইট? এই যে জিনিসটা দেখালাম এটা তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? আরিশা, আরিশা, নুরি, তারপর হচ্ছে মুবিন, যারা যারা ছিলাম, আই হোপ ইন্টারেস্টিং একটু ভিজুয়াল করে দেখালে তোমাদের জন্য। দেন দেন যদি একটু নিচে চলে যাই, দেখো পদার্থে কিছু অবস্থান আছে, কিছু কি অবস্থান আছে। যদি আমাদের কোনো পদার্থ, দেখো কিছু কিছু পদার্থ থাকে যেগুলো হচ্ছে কঠিন, কঠিন থেকে শুরুতে তরল হয়। আচ্ছা, কিছু কিছু পদার্থ থাকে যেগুলো হচ্ছে কি কঠিন থেকে তরল হয়, তরল থেকে দেন বায়বীয় হয়। কিন্তু কিছু এক্সেপশনাল থাকে, কি থাকে? কিছু হচ্ছে এক্সেপশনাল থাকে, সেটাই বলি। সেটা হচ্ছে ডিরেক্টলি কি হয়, ডিরেক্টলি বলো, ডিরেক্টলি হচ্ছে কঠিন থেকে কি হয়ে যায়, কঠিন থেকে ডিরেক্টলি এগুলো কি গ্যাসে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? ওদের মাঝখানে কি তরল পদার্থটা থাকে না। বুঝতে পারছি? ওদের কি মাঝখানে যে গ্যাপটা ছিল না তরলের জন্য, ওই জিনিসটা হয় না। ওরা কি ডিরেক্টলি কঠিন থেকে কি ডিরেক্টলি গ্যাসীয় একটা কণাতে কি পরিণত হয়ে যায়। বুঝতে পারছি? সো এইটার নাম হচ্ছে কি, এটাকে বলে হচ্ছে ঊর্ধ্বপাতন। এটাকে কি বলে? এটাকে বলে বৈজ্ঞানিক ভাষায় ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়ার জীবন দশায় কোনো কি তরল দশা নেই। কি নেই? তরল দশা নেই। এই প্রক্রিয়া কি নেই? এই প্রক্রিয়া হচ্ছে তোমার তরল দশা নেই। বুঝতে পারছি? এই প্রক্রিয়ার কি নেই? তরল দশা নেই। বুঝতে পারছি? বুঝতে পারছি তোমাদের? ওকে, যেমন আমি যদি এখন কিছু তোমাদের এক্সাম্পল দিই, কোনগুলো হচ্ছে ডিরেক্ট কঠিন থেকে গ্যাসে চলে যায়, কিছু এক্সাম্পল দিই। হ্যাঁ, আরিশা লিখতে হচ্ছে ওয়াই, ওয়াই মানে কি? ইয়েস। ওকে, আই হোপ বুঝে নিছি, ইয়েস। আচ্ছা, দেন তোমরা কি কোনো এক্সাম্পল বলতে পারবা যে স্যার এই জিনিসগুলো হচ্ছে আমাদের কঠিন থাকে রিয়েল লাইফে, এগুলো ডিরেক্টলি হচ্ছে গ্যাসে পরিণত হয়ে যায়, এমন কিছু কি আছে তোমাদের জীবনে? মানে তোমরা দেখছো কি না যেটা কখনো পানি হয় না স্যার, এটা কখনো পানি হইতে আমি দেখিনি, এটা হচ্ছে ডিরেক্টলি কঠিন থাকে, কঠিন থেকে যদি হাওয়ায় চলে যায়, এমন কি কিছু দেখছো তোমরা? জানাবো আমাকে একটু। আচ্ছা,
তো তোমরা বাসায় ওই যে অনেকে কাপড়ে ন্যাফথালিন দেয়, অনেকে হচ্ছে ওয়াশরুমে দেয়, দেখছো না এগুলো? ছোট ছোট সাদা করে দেখতে, দেখছো তো আই হোপ, তাই না? শুধু ছোট ছোট করে সাদা সাদা করে দেখতে। সো ওই জিনিসগুলো কি কখনো তরল হয়? ওগুলো ধরো তুমি কাপড় চোপড়ে দিয়ে রাখে, অনেকে অনেকে হচ্ছে তোমার ওয়াশরুমে ফেলে রাখে। সো জিনিসগুলো কি ডিরেক্টলি হাওয়ায় মিলিয়ে যায় না, রাইট? ডিরেক্টলি হাওয়ায়। দেন ধরো অনেকে হচ্ছে তোমার ওয়াশরুম দেন পারফিউম যে ইউজ করে ওয়াশরুমে, সো ওগুলো কি ডিরেক্ট কঠিন অবস্থা থাকে না? ওগুলো কি গলে গলে কি একদম ডিরেক্ট জলীয় বাষ্পে পরিণত হয়ে যায় না, যে হাওয়ায় চলে যায় না জিনিসগুলো? ওগুলো কি মাঝামাঝি তরল কোনো অবস্থা থাকে? থাকে না। যদি আমরা আইস নেই, আইস কিন্তু শুরুতে পানি হবে, পানি হয়ে দেন টেম্পারেচার বাড়লে সেটা কি গ্যাস হবে। কিন্তু এই পদার্থগুলো কি ডিরেক্টলি কঠিন থেকে গ্যাসে চলে যায়। বুঝতে পারছি? ডিরেক্টলি কঠিন থেকে গ্যাসে চলে যায়। ওকে, তারপর যদি যাই, দেখো এমন ঊর্ধ্ববর্তিত কিছু ঊর্ধ্ববর্তিত পদার্থর নাম এখানে লেখা আছে, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে তোমার নিশাদল। নিশাদল মানে কি? নিশাদল এটা কিভাবে লিখবো? NH4Cl। বুঝতে পারছো? এটা কি বলা হয়? এটাকে বলা হয় নিশাদল। যেটা কি ডিরেক্টলি তোমার কঠিন থেকে কি হয়, এটা কি হয় কঠিন থেকে কি হয় ডিরেক্টলি তোমার বায়বীয়তে চলে যায়। বুঝতে পারছো? এটা কি ডিরেক্টলি কঠিন থেকে বায়বীয়তে চলে যায়। তারপর যদি চিন্তা করি তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। দেন আমরা যদি ন্যাফথালিনের কথা চিন্তা করি, ন্যাফথালিন কিভাবে লিখবো? ন্যাফথালিন লিখবো C10H8। C10H8। এখন যদি আমরা কর্পূরের কথা চিন্তা করি, কর্পূর কিভাবে আমরা প্রকাশ করবো? কর্পূর প্রকাশ করবো C10H16 অক্সিজেন। বুঝতে পারছি? এগুলো পরীক্ষা মধ্যে আসতে পারে কোনটার কি সংকেত। দেন আমরা যদি শুধু কর্পূর, সরি এটা কর্পূর না, এটা হবে তোমার, এখানে দেখো কর্পূর লিখা, বাট এই জিনিসটা হচ্ছে তোমার আয়োডিন। এটা কি? এটা হচ্ছে তোমার আয়োডিন। এটা কি হবে? এখানে হবে তোমার একটা আয়োডিন অ্যাড হবে। কি হবে এটা? আয়োডিন। এটা প্রকাশ করবো কি দিয়ে? I2 দিয়ে। বুঝতে পারছো? এটা কি দিয়ে প্রকাশ করবো? I2 দিয়ে প্রকাশ করবো। বুঝতে পারছো? এটা কি? I2। দেন শেষে হচ্ছে ডাইআইস। ডাইএস কি দিয়ে? ডাইএস দিয়ে প্রকাশ করবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে কি কি বলা হয়? ডাইআইস বলা হয়। বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড কি ডাইআইস বলা হয়, বা তোমার শুকনা বরফ তুমি যদি বাংলা করো, বাট এটা কি? এটা হচ্ছে তোমার ডাইআইস। কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? ডাইআইস বলা হয়। সো এই জিনিসগুলো যখন সলিড থাকে, এটা কি ডিরেক্টলি তোমার কি হয়ে যায়? ডিরেক্টলি কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়। বুঝতে পারছো? ডিরেক্টলি কি হয়ে যায়? ডিরেক্টলি গ্যাস হয়ে যায়। আমরা যখন কার্বন ডাইঅক্সাইডকে যখন সরি আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যখন সলিড করবো, মানে একসাথে করে ফেলবো, শক্ত বানিয়ে ফেলবো, সো এই জিনিসটাকে ইংলিশে কি বলে? আমরা বলি ডাই আইস। বাট এটা যখন আমরা লিক করে দিব, তখন কি এটা পানিও হবে? কার্বন ডাইঅক্সাইড কখনো পানি হয় না। এটা ডিরেক্টলি কি হবে? ডিরেক্টলি হবে তোমার কি হবে? এটা হচ্ছে বায়বীয় হয়ে যাবে। বুঝতে পারছো? বায়ো বায়বীয়তে চলে যাবে। সলিড থেকে কিসে? ডিরেক্টলি বায়বীয়তে চলে যাবে। মাঝখানে কি আর কোনো স্টে করবে না। সো হোপফুলি বুঝাতে পারছি। সো এখানে কঠিন থেকে কিসে যাবে? ডিরেক্টলি বায়বীয় যাবে। মাঝখানে কি তোমার কখনো কি তরল হবে? কখনো কি এগুলো তরল হবে? এটা কখনোই তরল এটা কখনোই তরল হবে না। কখনোই তরল হবে না। বুঝতে পারছি? ওকে। সো আমাদের ক্লাসে এখন শুধু কিছু এমসিকিউ আছে, দেন এমসিকিউ গুলো সলভ করবো, তারপর আমাদের ক্লাস মোটামুটি এখানেই শেষ। দেখো এখানে কি বলছে? এখানে বলছে তোমার পদার্থটির স্ফুটনাঙ্ক কত? 120। স্ফুটনাঙ্ক কত বলছে? 120 বলছে। স্ফুটনাঙ্ক বলছে 120। হ্যাঁ, এই যে স্ফুটনাঙ্ক, এখানে কি স্ফুটনাঙ্ক? এটা 120, এটা ঠিক। তারপর কি? তরল অবস্থা নেই না, এই যে এই জিনিসটা কি তরল অবস্থা না? তরল তো আছে, তার মানে কি এটা ভুল। তারপর কি? EF অংশে আণবিক আন্তঃকণা দূরত্ব সব থেকে বেশি। EF অংশে আন্তঃআণবিক, এই যে এই অংশে কি বলছে? এই অংশে এটা কি গ্যাস না? গ্যাস অংশে কি বলছে? আন্তঃআণবিক দূরত্ব সব থেকে বেশি। দূরত্ব বলতে কি? ধরো এই একটা আমাদের পরমাণু, পরমাণুর মধ্যে
ওদের কি দূরত্ব সব থেকে যদি বেশি হয়, হ্যাঁ, তো ঠিকই তো বলছে, তাই না? আমাদের যখন এগুলো গ্যাসে হয়, গ্যাসে কি দূরত্ব অনেক অনেক বেশি দূরত্বে থাকে না? তাহলে কি এখানে তিনটাই সত্য, বুঝতে পারছো? এখানে কি তিনটাই সত্য, তার মানে কি এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, এক অ্যান্ড এক অ্যান্ড এক আর তিন, বুঝতে পারছো? বুঝতে পারলে তারপর যাই, যদি আমি দেখো কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়, তরল হয়, তরল হয় মানে কি বুঝতেছো? মানে এটা কিন্তু যে নিশা দল ওগুলোর মধ্যে পড়বে না। ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো আছে যেগুলো ডিরেক্টলি বায়বীয় হয়ে যায়, ওগুলোর মধ্যে কি ইনক্লুড হবে? হবে না, কিন্তু এগুলো তরল হবে, তাই তো? তাহলে দেখো যে নিশা দল, এটা কি ঊর্ধ্বপাতিত পদার্থ না? এটা কিন্তু হবে না, বুঝতে পারছো? এটা কিন্তু হবে না। দেন কি তোমার ন্যাফথলিন কি ঊর্ধ্বপাতিত পদার্থ হবে না, কর্পূর কি ঊর্ধ্বপাতিত, এটাও হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার ইউরিয়া। ইউরিয়া কেন? ইউরিয়া হচ্ছে তোমার কঠিন থাকবে, কঠিন থেকে তরল হবে, তরল থেকে কি বায়বীয়তে পরিণত হবে, বুঝতে পারছি? তারপর যদি যাই, দেখো তাপ প্রদান করলে সরাসরি কঠিন থেকে, সরাসরি তোমার কঠিন থেকে কোনটা সরাসরি বাষ্পে পরিণত হয়? বাষ্পে পরিণত কোনগুলো হয়? যেগুলো তোমার কি ঊর্ধ্বপাতিত না? ঊর্ধ্বপাতিত, ঊর্ধ্বপাতিত কি কি ছিল যদি দেখে নিয়ে আসি। এগুলো ছিল না ঊর্ধ্বপাতিত, নিষাদল, তারপর হচ্ছে ন্যাফথালিন, কর্পূর, হাইড্রাইস, আয়োডিন, এগুলো তো ছিল, তাই না? দেখো প্রথমটা মিলে এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, সবগুলোই ছিল, সবগুলোই ছিল, তাই না? এই সবগুলোই ছিল। দেখো নিচেরটা কি ছিল? নিচেরটা ছিল তোমার ডাই আইস, কি ছিল? ডাই আইস ছিল, বুঝতে পারছি? তারপর দেখি আর কি কি এমসিকিউ আছে তোমাদের। ওকে, হোপফুলি এটা বুঝাতে পারছি। এই তিনটাই কি আমাদের ওই নিশাদল, তারপর হচ্ছে তোমার কর্পূর, তারপর হচ্ছে তোমার কি ন্যাফথালিন, এগুলোর মধ্যে পড়ে, ড্রাই আইসের মধ্যে পড়ে। সো এগুলো কি সবকিছুই কি আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, সিম্পল অ্যাজ দ্যাট। ধরো আর কি কি তোমাদের এমসিকিউ আছে একটু খুঁজে নিই। আচ্ছা, নিচে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এটা তো আমরা জানি। কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ হবে? আয়োডিন তো হবেই, সালফার হবে, হবে না, ইউরিয়া হবে, হবে না, চুন হবে, হবে না, এটাকে আয়োডিন হবে না, I2, এটা কি ঊর্ধ্বপাতিত পদার্থ হবে? আমরা তো জানি, তাই না? নিচের কোনটি কর্পূরের, কর্পূরের সংকেত, কর্পূরের সংকেত তোমাদের দেখাইছি একটু আগে, মনে আছে? দেখো কর্পূর, এই যে C10H16O, অক্সিজেন, তাই না? কোনটা হবে বলো তো? এটা না আমাদের অ্যান্সার, C10H16O, অক্সিজেন। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত যোগ্য পদার্থ? কোনটা যোগ্য মানে কোনটা হতে পারবে? গ্লুকোজ হতে পারবে না, নিষাদল হতে পারবে, হ্যাঁ নিষাদল তো আমি জানি, নিষাদল, সেটা অ্যান্সার, সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতে পারছো? এগুলো খুব ইজি এগুলো। দেন সেম, ও একই কোয়েশ্চেন দুইবার আসছে। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থের যৌগতল? এই যে নিষাদল, জানি তো আমরা। তারপর আসি, তারপর হচ্ছে আমাদের বলছে একটা কঠিন পদার্থকে যদি আমরা, দেখো এখানে তাপ, এটা বুঝছো, এটা হচ্ছে তোমার তাপ। যদি আমরা তাপ প্রদান করি ডিরেক্টলি কঠিন থেকে, যদি ডিরেক্টলি আমরা গ্যাসে নিয়ে আসি, তাহলে কোনটা কোনটা হতে পারে? ন্যাফথালিন তো হবেই, তুতে হবে, তুতে হবে না, কর্পূর হবে, কর্পূর হবে না, কর্পূর হবে, কর্পূর তো হবার কথা, তাই না? ও নিচের কোনটি প্রযোজ্য নয়, দেখো কোশ্চেন পড়িনি আমি, নিচের কোনটি প্রযোজ্য নয়, সো এটা তো হওয়ার পসিবিলিটি আছে। ন্যাফথালিন তো প্রযোজ্য, এটাও প্রযোজ্য, এটাও প্রযোজ্য, প্রযোজ্য নয়, নয় কি শুধুমাত্র তুতে, তুতে কি শুধুমাত্র প্রযোজ্য নয়? তুতে কি কখনো কঠিন থেকে বাষ্পে যেতে পারবে? পড়ছি আমরা এটা, তুতে কিন্তু পড়িনি। তার মানে কি তিনটা প্রযোজ্য, ও শুধু প্রযোজ্য না, বুঝতে পারছো? সোর সংকেত এখানে দেখো লিখা আছে, আমি যদি আবার লিখে দিই COSO4.5, পাঁচটা কি পানি, 5H2O, বুঝতে পারছো? সংকেতগুলো একটু মনে রাখবে, কেমিস্ট্রিতে তোমাদের হেল্প হবে। এটা হচ্ছে তোমার, বুঝে গেছে? ওকে, তারপর আসে আমাদের কিছু সিকিউ দেখি আমরা। সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ যার গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465। অপর একটি যৌগ, এটা প্রথম যৌগটির তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করতে বলছে। এই লেখচিত্র অঙ্কন করা কি খুব কঠিন কিছু বলো?
আচ্ছা, যদি তোমাদের জন্য অঙ্কন করেই দেখে আমি। আচ্ছা, ফার্স্ট অফ অল কি করবো? ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এখানে একটা দাগ দিব। তাই না? দুইটা নিলাম। দেন কি করব? দেন হচ্ছে তোমার এটা জাস্ট বসাবো। বসাবো কীভাবে? ধরো তোমাদের এখান থেকে এখানে একটা দিলাম। শুরুতে কি গলনাঙ্ক দেবো? গলনাঙ্ক 801। গলনাঙ্ক একটু উপরে দিই, 801। তারপর স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার 1465 ডিগ্রি। ডিগ্রি বুঝছো? এটা কি বুঝবে? এটা বুঝবে হচ্ছে টাইম। এখানে কি বুঝবে? টেম্পারেচার, তাই না? দেন আমরা কিভাবে করব? আমাদের ফার্স্ট অফ অল তোমাদের যাবে, দেখো এখান থেকে স্টার্ট হয়ে কি এই পর্যন্ত যাবে না শুরুতে, তাই না? গলনাঙ্ক পর্যন্ত যাবে, সে এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে। সে এই পর্যন্ত কি থাকবে? এগুলো কি থাকবে? এগুলো হচ্ছে তোমার কঠিন থাকবে না? নিচ পর্যন্ত গলনাঙ্কের নিচ পর্যন্ত কঠিন থাকবে না? 808 নিচে। দেন দেন কি এই পোর্শনটাকে এখন আবার সোজা যাবে না? সোজা এখান থেকে সোজা যাবে না? বলো, কিছুক্ষণ সোজা যাবে না? সোজা কি কি হবে আমাদের? তোমার 1465 পর্যন্ত কি হবে? 1465 পর্যন্ত কি হবে বলো তো? 1465 পর্যন্ত আমাদের এখান থেকে টানা যাবে না? আবার কি এই পোর্শনটা কি হবে বলো তো? এই পোর্শনটার নাম কি? এই পোর্শনটা হবে আমাদের তরল। কি হবে? এটা হবে আমাদের তরল। জানি তো আমরা, তাই না? এই পোর্শনটা কি হবে? এই পোর্শনটা হবে আমাদের তরল পোর্শন, রাইট? তারপর তারপর এখানে আবার একটা স্ট্রেট লাইন যাবে, আবার একটা স্ট্রেট লাইন যাবে যেখানে কি তরল এবং কি আমাদের তরল এবং বায়বীয় কি একই সাথে অবস্থান করবে, রাইট? একই সাথে অবস্থান করবে। সেই পজিশনের নাম কি বলবো? এই পজিশনের নাম কি বলবো বলো? তরল প্লাস বায়বীয়, এইভাবে লিখবো। দেন এটা লিখার পর তারপর কি আমাদের আরেকটা পজিশন থাকবে না, যেটা কি এখান থেকে উপরে যেটা যাবে, এখানে উপরে যাবে, সেটা কি হবে? সেটা হবে আমাদের গ্যাস। বুঝতে পারছো? সেটা কি হবে আমাদের গ্যাস। সো এটা হচ্ছে আমাদের কি স্ফুটনাঙ্ক, এটাকে গলনাঙ্ক, আর এই হচ্ছে আমাদের কি টোটাল স্ট্রাকচারাস ছবিটা। সেখানে জাস্ট একটু আইডেন্টিফাই করে দিব। এখানে হচ্ছে এটা 0, এটা হচ্ছে তোমার এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই। সেখানে কি বলবো? এখানে বলবো 0 আর 0 থেকে 1, 1 না সরি, 0 থেকে এ হচ্ছে তোমার কঠিন, এ থেকে বি কি তরল কঠিনের মাঝামাঝি, বি থেকে সি কি তরল, সি থেকে ডি কি তরল বায়বীয়র মাঝামাঝি, ডি থেকে ই কি আমাদের গ্যাস। সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো পারার কথা। বুঝতে পারছো? হোপফুলি বোঝাতে পারছি। দেন 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 তারপর চলে যাই। ওকে, সো ওই জিনিসটা আবার বলছে এখানে, দেখো এখানে আবার সেম কথাই বলছে যে তাপীয় বক্ররেখা অঙ্কন করো। একটা হচ্ছে তোমার গলনাঙ্ক দেওয়া আছে, একটা স্ফুটনাঙ্ক দেওয়া আছে, সেম অ্যাজ দ্যাট। ওই জিনিসটা আবার বলবা। দেন বলবা কি পরিবর্তন, যে কি পরিবর্তন হচ্ছে, মানে কত টেম্পারেচারে কত কি পরিবর্তন হচ্ছে। দেখো গতিতত্ত্ব, আমি কি বললাম? কিসের গতি বেশি থাকে বলো তো? বায়ুর গতি বেশি থাকে না? একদম খেয়াল আছে, আমি দেখাইছিলাম এই জিনিসটা। এখানে এক্সপ্লেন করবা। ধরো আমি তোমাকে দেখাইছিলাম যে বায়ুর গতির কি গতিশক্তি কি বেশি থাকে। এখানে দেখেনি, দেখো এই যে এখানে বলছিলাম আন্তঃআণবিক গতিশক্তি কার বেশি থাকে? গ্যাসের বা বায়ুর সব থেকে বেশি থাকে, এবং কঠিনের সব থেকে কম থাকে। সো এই জিনিসটা জাস্ট এখানে একটু এক্সপ্লেন করবা। এখানে কি এই জিনিসটা একটু এক্সপ্লেন করবা। শুরুতে হচ্ছে ছবিটা আঁকবা, ছবি এঁকে কিন্তু 3টা পোর্শন আসবে না, বলে এখানে 3টা পোর্শন আসবে না। শুরু থেকে এখানে একটা কঠিন যাবে, দিন কি এখানে একটা তরল যাবে, দিন কি দাঁড়াও, দিন কি এখানে একটা তরল যাবে। এটা কি তরল, তরলের পর কি যাবে? তরলের পর কি যাবে? এটা গ্যাস যাবে না আমাদের? গ্যাস যাবে। বুঝতে পারছো? সেই 3টা পোর্শন। তো এখানে কিসের গতিশক্তি সব থেকে বেশি হবে? গ্যাসের হচ্ছে কি সব থেকে বেশি, গ্যাস সব থেকে বেশি। গ্যাসের পর কি হবে? গ্যাসের পর ওয়াটার না, পানি। তো এরপর হচ্ছে তোমার ওয়াটারের পানি, তরল যেটা। তারপর কি হবে? তারপর হচ্ছে হার্ড। বুঝতে পারছো? এই জাস্ট এইটা নিয়ে একটু এক্সপ্লেন করে দিবা। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তারপরে সিকিউ যদি আমরা দেখি, দেখো আবার সেম কথাই বলছে।
আচ্ছা, এই সিকিউরটা আজকে আমাদের নাই, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। সো এটা হচ্ছে তোমরা স্কিপ করতে পারো চাইলে, সেটা স্কিপ করতে পারো। হোপফুলি তোমাদের ক্লাস এই পর্যন্তই ছিল আজকে, তো আর নেই। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত তোমাদের। সো এই পর্যন্ত থাকার জন্য সবাইকে 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 অসংখ্য ধন্যবাদ যারা যারা ছিলা। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমার জন্য থ্যাংক ইউ লিখে দিই। থ্যাংক ইউ অল। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের অন্য একটি ক্লাসে, আমাদের জেনারেল ম্যাথ এবং কেমিস্ট্রি আরেকটি ক্লাসে। সো টিল দেন সবাই তোমরা ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ। তোমরা ক্লাস যারা যারা করো নাই, যারা যারা পরে আসছো, তোমরা হচ্ছে, আচ্ছা নুরি কিছু বলবা? স্যার লিখছো, কিছু বললে বলো, আমি দেখে চলে যাচ্ছি। দেন তোমরা যারা যারা ক্লাসে ঠিকভাবে আসতেছো না, তোমরা হচ্ছে ক্লাস পুরোটা অ্যাটেন্ড করবা পারফেক্টলি। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে টেলিগ্রামে বলবা। তোমাদের স্লাইডটা আমি এখনই দিয়ে দেবো টেলিগ্রামে, হোক কোনো সমস্যা নেই। স্লাইড দেখে সব কিছু খাতায় নোট করে ফেলবা, অ্যান্ড নোটটা হচ্ছে গ্রুপে পোস্ট করবা। কি করবা? পোস্ট ইয়োর নোট অ্যাট গ্রুপ। বুঝতে পারছো? পোস্ট ইউর নোট অ্যাট গ্রুপ। তুমি হচ্ছে কি তোমার নোটটা কি গ্রুপে পোস্ট করবা, রাইট? সুন্দর করে নোট করবো। আজকে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে, আমি যা যা এক্সট্রা কিছু বলছি সব কিছু সুন্দর করে নোট করে আমি তোমাদের নোটগুলো দেখবো ইনশাল্লাহ গ্রুপে। গ্রুপে দেখে তোমাদের ফিডব্যাক দেওয়া ট্রাই করবো, না দেখবো না কার নোটটা আজকে বেশি সুন্দর হয়। তোমরা খুব সুন্দর করে নোটগুলো করে রাখো, আমাকে গ্রুপে দেখাও। হোপফুলি আমি ফিডব্যাক দিব না ইনশাল্লাহ। বুঝতে পারছো? খুব সুন্দর যদি নোট হয়, পরীক্ষার আগে পড়তেও ভালো লাগবে, জিনিসগুলো অর্গানাইজভাবে থাকবে, অ্যান্ড তোমার জন্য কি খুব বেশি হ্যাসেল হবে না, জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য বা জিনিসগুলো খোঁজার জন্য কি খুব বেশি প্রবলেমেটিক ফেস করতে হবে না। সো ঠিক আছে, নুরি, তারপর আরিশা, যারা যারা ছিল তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। অফ করে দাও।